নমস্কার, আমার গল্পমালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ছোট গল্পটি পড়ছি তার নাম বিয়ে। লিখেছেন সুমথনাথ ঘোষ। বৌমা, বৌমা, ওরে নেলি, নতুন বৌমা গেল কোথায় রে? এ ঘর ও ঘর উকি মেরে দেখতে লাগলেন জ্ঞানদা। এই তো একটু আগে ছিল এখানে বারান্দায় দাঁড়িয়ে, গেল কোথায়? সত্যি তো, বলে সেও ডাকতে লাগলো, বৌদি, ও বৌদি। সামনে ঝিকে বাসন নিয়ে যেতে দেখে নেলি জিজ্ঞেস করলে, হ্যাঁ রে বিমলি, নতুন বৌদিকে দেখেছিস? সে বললে, এই তো একটু আগে ঘরে চুল আঁচড়াচ্ছিলেন। জানি না মা, কালে কালে আরো কত দেখব, বলে জ্ঞানদা মুখটা কঠিন করে নেন। শাশুড়ি ননদ সব রয়েছে, তাদের জিজ্ঞেস না করেই যে নতুন বউ কোথাও যেতে পারে এমন কথা তো কখনো শুনিনি। আজকালকার মেয়েদের মনে ভয় ডর বলে কিছু নেই। চুপ করো মা, আজকের দিনে মন খারাপ করতে নেই, আমি দেখছি কোথায় গেল। প্রথমেই সে নিচের বাথরুমটা দেখে এলো। সেখানে দেখতে না পেয়ে আবার ওপরে উঠে আসতেই জ্ঞানদা বললেন, সন্ধ্যের আর বেশি দেরি নেই, আজ কাল রাত্রির স্বামীর মুখ দেখতে নেই রাতে, কথাটা ওকে মনে করিয়ে দিতে এসেছিল। আচ্ছা আমি বলছি, তুমি কাজে যাও মা। বলতে বলতে নেলি খুঁজতে খুঁজতে শেষে ছাদে এসে নতুন বৌদিকে দেখে নেলি যেন শিউরে ওঠে। এ কি, তুমি ছাদে এসেছো কেন? কি করছো এখানে একা? বলতে বলতে বইয়ের হাতটা খপ করে ধরে, এপাশে টেনে এনে বললে, দেখছো না ওখানটা বেদির মতো ইঁট দিয়ে গাঁথা, ওখানে দাঁড়িয়েছিলে কেন? এত বড় ছাদে আর বুঝি জায়গা দেখতে পেলে না? ননদের চোখে মুখে একটা ভীত আতঙ্কের ছায়া লক্ষ্য করে। তাড়াতাড়ি দু হাতে জুড়ে কপালে ঠেকিয়ে নমস্কার করে নতুন বউ। তারপর অপরাধীর মতো বলে, আমি বুঝতে পারিনি যে ওখানে ঠাকুর পুজো হয়। ভাগ্যিস মা দেখেননি, তিনি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছেন। তুমি যে চুপি চুপি কাউকে না জানিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছো তা কল্পনাও করতে পারেননি। কেন খুঁজছেন ভাই? নেলি এবার কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তবু যেন ক্রোধ ফুটে ওঠে। তোমাকে ছাদে উঠতে মা বারণ করে দেননি? নতুন বউ আমতা আমতা করে জবাব দেয়, বলেছিলেন তুমি যেন একা ছাদে উঠো না। তা মা বারণ যখন করেছিলেন তখন তার কথা অমান্য করে একা এখানে এলে কেন? অন্যায় হয়ে গেছে ভাই, মাফ করো, আর কখনো হবে না। এই বলে একটু থেমে স্নেহকমল কণ্ঠে ননদকে বললে, নিচেটা বড্ড গরম, গা বমি বমি করছিল, শরীর কেমন যেন আনচান করতে লাগলো, মনে হচ্ছিল যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তাই একটু এখানে চলে এসেছি। ফাঁকা হাওয়ায় দাঁড়িয়ে এখন যেন সুস্থ বোধ করছি। তাই বলে এত বড় ছাদে আর দাঁড়াবার জায়গা পেলে না? একেবারে ওই বেদিটার ওপর না বসলে চলছিল না? এই ভর সন্ধ্যাবেলা তুমি একটা সাদা বউ এখানে আসার আগে আমায় একবার জিজ্ঞেস করতে পারতে তো? কি জানি, আমার কেমন লজ্জা করতে লাগলো ঠাকুরজি, যদি তোমরা কিছু মনে করো, তাই চুপি চুপি চলে এসেছি এখানে। বলে একটু থেমে সে প্রশ্ন করলে, আচ্ছা ঠাকুরজি, ওই বেদিটায় কি পুজো হয় ভাই? জানি না, বলে হঠাৎ এমন ভাবে নিস্তব্ধ হয়ে গেল নেলি যে নতুন বইয়ের মুখেও যেন আর কথা ফোটে না। দুজনের মধ্যে সহসা কিসের একটা স্তব্ধতা যেন জমাট বেঁধে যায়। কিছুক্ষণ পরে আস্তে আস্তে কথা বলে নতুন বউ, কি ভাই ওখানে, বলো না কি ঠাকুর পুজো হয়? না ওসব কিছু নয়, বলে জোর করে তাকে নিচে টেনে আনে নেলি। যদি কিছু নয় তবে ওখানে যেতে এত নিষেধ কেন? বলো ভাই, আমার কাছে লুকিও না। তার হাতটা ধরে অনুনয়ে যেন ভেঙে পড়ে নতুন বউ। না সে আমি বলতে পারবো না ভাই, আমায় জিজ্ঞেস করো না, বলে মুখটাকে তার দিক থেকে সহসা ঘুরিয়ে নিলে নেলি। এতে কৌতূহল যেন আরও বেড়ে যায় নতুন বইয়ের মনে। সব সময় ওই কথাটা তার মনে উঁকি মারে, ব্যাপার কি, তাকে ছাদে উঠতে দিতে এত কেন আপত্তি? অথচ সে কথাটা আর কাউকে জিজ্ঞেস করতেও সাহস পায় না নতুন বউ। কে কি মনে করবে? তাছাড়া নেলির কানে যদি তুলে দেয় কি ভাববে সে? আমি তাকে অবিশ্বাস করে লুকিয়ে অন্যের কাছ থেকে সেই কথাটা জানতে চাইছি যেটা ওরা গোপন করতে চায় আমাকে। সে রাতটা কেটে গেল,
কিন্তু পরের দিনটা ওইভাবে মুখ বুজিয়ে থাকলেও নতুন বউয়ের পেট যেন ফুলতে থাকে সেই কথাটা জানার জন্য। সেদিন শনিবার, তাই ফুলশয্যা হবে পরের দিন। সন্ধ্যাবেলা চুল বেঁধে ভালো করে ভাতৃবধূকে সাজিয়ে দিয়ে হঠাৎ গালে মৃদু টোনা মেরে ননদিনী বললে, যদিও একদিন পিছিয়ে গেছে, তবু ফুলশয্যা যখন হয়নি তখন আজও কাল রাত্রি মনে রেখো ভাই, চুরি করে যেন দাদার মুখ দেখো না, বলে খিলখিল করে হেসে উঠল। সে হাসির রেশ মিলাতে না দিয়েই আবার বললে, তাহলে কি হয় জানো তো, সারা জীবন দাদার সঙ্গে খুনসুটি লেগেই থাকবে, কোনোদিন আর সুনজরে দেখতে পারবে না দাদা, মনে থাকে যেন। এই সময় একবার নতুন বউ ভাবলে ননদকে জিজ্ঞেস করে, কিন্তু পারলে না লজ্জায়। রাত্রির বেলা ননদের পাশে শুয়ে কিছুতেই যেন ঘুম আসে না তার চোখে, ছটপট করে। তা লক্ষ্য করে নেলি ঠাটটা জুড়ে দেয়, আর আজকের রাতটাও কোনো রকমে কাটিয়ে দাও ভাই, কুৎসিত ননদের পাশে শুয়ে। কাল থেকে একেবারে দাদার খাস কামরায়, আর কারুর প্রবেশ অধিকার নেই সেখানে। নতুন বউ ননদের গলাটা জড়িয়ে ধরে এবার বললে, ঠাকুরজি ভাই বলো না ছাদে কি, কথাটা না শোনা পর্যন্ত কিছুতেই চোখে ঘুম আসছে না। হঠাৎ ননদের দেহটা একবার শিউরে উঠে স্তব্ধ হয়ে যায়। অন্ধকারে তা বেশ অনুভব করতে পারলে নতুন বউ। সে শিহরণ তারও বুকে যেন কিসের এক অজ্ঞাত আশঙ্কা জাগিয়ে তোলে। অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ, কারুর মুখে কোনো কথা ফোটে না। শেষে গলা থেকে বৌদির হাতটা আলতোভাবে নামিয়ে দিয়ে নেলি বলে, আচ্ছা আজ নয়, সে বলবো ক্ষণ পরে, এখন ঘুমিয়ে পড়ো তো, কাল ফুলশয্যা, সারা রাত দাদা জাগিয়ে রাখবে, ঘুমোতে দেবে না মনে রেখো, বলে যেন সেই অবস্থাটাকে কিছু তরল করে দেবার জন্য নেলি সঙ্গে সঙ্গে নিজেই জোর করে হেসে ওঠে। সারাদিন খাটাখাটুনি হয়েছিল, সবচেয়ে বেশি নেলির। পরের দিন বৌভাত, তার কত রকমের আয়োজন। যদিও সরকারের খাদ্য নিয়ন্ত্রণের ফলে আত্মীয় স্বজনরা বিশেষ কেউ আসেনি এবং খাওয়া দাওয়া সমারোহ খুব কিছু ছিল না, তবু অনুষ্ঠানের টুটি হলে তো চলবে না। ক্রিয়াকর্মের সব ব্যাপারটাতেই নজর রাখতে হয়েছিল তাকে। মাকে কিছুই করতে দেয়নি, তাই একটু পরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে নেলি। ভোর তখনও ভালো করে হয়নি। ধর্মর করে বিছানায় উঠে বসল নেলি। এ কি, বৌদির বিছানা শূন্য কেন, কোথায় গেল সে? তাড়াতাড়ি বারান্দায় বেরিয়ে এসে দেখে তখনও বাড়ির সবাই নিদ্রামগ্ন, কেউ ওঠেনি। তবে বৌদি কোথায় গেল? নিচে গিয়ে কল ঘরে দেখতে না পেয়ে থমকে একবার বারান্দায় দাঁড়ালো, তারপর দ্রুত পদে একেবারে 3 তলার ছাদে উঠে গেল। যা মনে করেছিল ঠিক তাই। ছাদে পা দিয়ে এবার সে শিউরে ওঠে, দেখে নতুন বউ সেই বেদিটার ওপর শুয়ে অগাধে ঘুমাচ্ছে। বৌদি, ও বৌদি বলে গায়ে হাত দিয়ে ঠেলা দিতেই চমকে উঠে বসে সে, যেন চারিদিকে কাকে খুঁজতে থাকে। ছি বৌদি, তোমাকে না এখানে আসতে নিষেধ করেছিল, বলে কঠিন দৃষ্টিতে তার মুখের দিকে তাকাতেই নতুন বউ পিক করে হেসে ফেললে। ঠাকুরজি, আমার কোনো দোষ নেই, তোমার দাদাকে বলো গে ভাই, তোমার দাদা কোথায় গেল ভাই? দাদা? বিস্ফারিত নেত্রে তাকে প্রশ্ন করলে নেলি। হ্যাঁ দেখো না, আমাকে জোর করে ডেকে নিয়ে এসে তারপর নিজে কোথায় লুকিয়ে পড়েছে। তার মানে দাদা তো নিচে বৈঠকখানা ঘরে ঘুমোচ্ছে, আমি এইমাত্র দেখে এলাম। ওমা কি দুষ্টু, আমি যেই ঘুমিয়ে পড়েছি অমনি পালিয়ে গেছে একলা আমাকে এ ঘরে ফেলে রেখে, বলে ফিক করে একটু হাসলো। কথাটার মধ্যে কোথায় যেন একটা ঘোরতর রহস্য আছে বলে মনে হয় নেলি। তবে দাদা তো কখনো এমন কাজ করতে পারে না, বিশেষ করে এই বেদিটার ওপর সে কিছুতেই বসতে পারে না। তাই সংশয়াকুল দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থেকে নেলি ধীরে ধীরে প্রশ্ন করলে, দাদা এ কাজ কখনোই করতে পারে না, কেন মিছে তার নামে বদনাম দিচ্ছ? তবে কি আমি আর কোনো পুরুষের সঙ্গে এখানে শুয়েছিলুম বলতে চাও? আবার শিউরে ওঠে নেলি। কি যাতা বলছো, চলো নিচে শিগগির, বলে তার হাতটা ধরেই সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এ কি, তোমার গায়ে এই আতরের গন্ধ এলো কোথা থেকে? নাকটা ওর বুকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকতে শুকতে বলে উঠল কঠিন স্বরে, নিশ্চয়ই তুমি ওই ঘরে ঢুকেছিলে। ও ঘরে কেন ঢুকতে যাব ভাই, ও ঘর তো বন্ধ, তুমি আমাকে বলেছিলে ও ঘরে কেউ ঢোকে না, বন্ধ থাকে। মিথ্যে কথা,
তুমি নিশ্চয়ই ঢুকেছিলে ও ঘরে, নইলে লগ্নের এই বিখ্যাত কস্তুরী আতরের গন্ধ তোমার গায়ে এলো কোথা থেকে? এ আতরের শিশিটা তো ওই ঘরেই বন্ধ আছে। আমি জানি না, যে আমাকে এখানে এনেছে তাকে জিজ্ঞেস করো গে ভাই। আমার উপর রাগ করছো কেন? সে কখনো ও ঘরে ঢুকবে না, আমি ভালো করে জানি বলেই বলছি। তাহলে ভূত এসেছিল দিতে? কি বললে? চমকে উঠল নেলি। হ্যাঁ, আমি ও ঘরে ঢুকিনি, তোমার দাদা ঢুকলো না, তাহলে কে দিতে যাবে আতর? এ বাড়িতে নিশ্চয়ই ভূত আছে। চুপ চুপ বলে খপ করে নেলি নতুন বইয়ের মুখটা হাত চাপা দিতেই থরথর করে তার হাতটা কেঁপে ওঠে। ননদের হাতের এই কাঁপুনি মুখের ওপর অনুভব করা মাত্র নতুন বইয়ের সারা দেহে কাঁটা দিয়ে ওঠে। ননদিনীর কঠিন মুখের দিকে চোখ পড়তেই সে থেমে গেল। তারপর যেন সত্যের দৃঢ়টা ফুটে ওঠে তার কণ্ঠে। বলে, মায়েরই বলছি, আমি এসবের কিছু জানি না, ও কথা আমি বিশ্বাস করি না। তুমি কেন এখানে আমাদের নিষেধ সত্ত্বেও এসেছো বলো শিগগির। নেলির চোখ মুখের সমস্ত রেখাগুলো যেন একসঙ্গে কঠিন হয়ে উঠল। ননদিনীর এই উগ্র মূর্তি দেখে নতুন বউ বলে, আমি কত নিষেধ করলুম তাকে, কিন্তু কিছুতেই শুনলে না। এখানে আমাকে জোর করে টেনে নিয়ে এলো। বিশ্বাস করো ঠাকুরজি, দাদার মুখ দেখতে তোমায় নিষেধ করিনি। ভয়ে ভয়ে উত্তর দিলে নতুন বউ। নিয়ম মতো কাল রাত্রি তো পেরিয়ে গেছে কাল, তাছাড়া মুখ আমি দেখিনি। ন্যাকামো করো না। এই তুমি নিজেই বললে যে তার কোলে মাথা দিয়ে শুয়েছিলে। শুয়েছিলুম সত্যি, কিন্তু অন্ধকারে তার মুখটা কিছুই দেখতে পাইনি। বিশ্বাস করো ঠাকুরজি। বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, তোমরা স্বামী স্ত্রীতে যা ইচ্ছে তাই করতে পারো, তাতে আমাদের বলবার কি অধিকার আছে? অভিমানে যেন ভরে আসে নেলির কণ্ঠ। তবে মা যেটা বারবার নিষেধ করেছেন সেটা না শোনা তোমার খুব অন্যায় হয়েছে। আর দাদা যদি সব জেনে শুনেও তোমায় নিয়ে এখানে এসে থাকে তো তার অপরাধও অমার্জনীয় বলে মনে করি। ছি ছি, মার কানে যদি ঘুণাক্ষরে এ কথাটা যায় তাহলে কি তার মনের অবস্থা হবে বলো দেখি। নেলির হাত দুটো ধরে নতুন বউ বললে, ঠাকুরজি ভাই, আমায় ক্ষমা করো। তোমার দাদা যদি আমায় না ডাকতো তাহলে এরকমটা কিছুতেই আমি হতে দিতুম না। হেসে একটু থেমে অনুনয় ভরা স্বরে আবার বললে, মার কানে এ কথাটা তুমি যদি না তোলো তাহলে তো তিনি জানতে পারবেন না। তাই আমার অনুরোধ, তুমি এটা চেপে যাও ভাই। বেশ, তাই হবে, কিন্তু আর কেউ ওঠবার আগে তুমি ততক্ষণ ঘরে শোবে চলো তো, এখনো ভোর হবার দেরি রয়েছে। ঘরে গিয়ে নতুন বউ শুলো না। খাটের ধারে বসে ননদের হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বললে, ঠাকুরজি ভাই, আমার কাছে লুকিও না। কি ব্যাপার, ছাদের ওই বেদিটার ওপর তোমায় এক্ষুনি বলতেই হবে। আমার বড় কৌতূহল হচ্ছে। আচ্ছা, আমি দিব্যি করছি, এই তোমার গা ছুঁয়ে সে কথা আর কাউকে বলবো না। নেলি এবার আর না বলতে পারলে না। ঘরের দরজাটায় খিল দিয়ে এসে আস্তে আস্তে শুরু করলে। প্রথমেই অবশ্য খানিকটা ভূমিকা করে বললে, আজকে না শুনলেই ভালো ছিল বৌদি, মিছিমিছি তোমার মনটা খারাপ হয়ে যাবে। আজ একটা শুভ দিন। বলে একটু চুপ করে থেকে সে হঠাৎ বললে, আমার বড়দা ওই বেদিটি ছিল খুব প্রিয়। ওটা তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। অফিস থেকে ফিরে ওইখানে চাঁদের আলোয় শুয়ে থাকতেন অনেক রাত পর্যন্ত। তবে নানা রকমের ফুল গাছ করেছিলেন, তার চারিপাশে গোলাপ, বেল, জুঁই, রজনীগন্ধার ফুল ফুটে থাকত। একদিন হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমরা তো হতবাক। সুস্থ মানুষটা বাড়ি থেকে চলে গেল আর ফিরল না। কেন, কি হয়েছিল জিজ্ঞেস করে নতুন বউ। একটু থেমে নেলি বলে, কিছু হয়নি, আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, কি সর্বনাশ! তিনি বুঝি ওই বেদিটার ওপর মারা গিয়েছিলেন? নতুন বউ সভয়ে প্রশ্ন করে। নেলি বলেন, না ভাই, তাহলেও তো খানিকটা সান্ত্বনা থাকতো। কান্না চাপা স্বরে বললে, বড়দাকে কতদিন আমি ঠাট্টা করে বলতুম তোমার ফুলসজ্জা ওইখানেই করব। শিগগির তুমি বিয়েটা করে ফেলো। বেল, জুঁই, গোলাপ, রজনীগন্ধা সবে ফুটতে শুরু করেছে, আর দেরি করো না। দাদা হাসত। চোখে জল ভরে এলো নেলির। আমরা জানতুম বড়দা একটি মেয়ের প্রেমে পড়েছেন, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। এইবার আর চোখের জল রাখতে পারলে না, কেঁদে ফেললে নেলি। বললে, বিয়ে সব ঠিক করে ছুটি নিয়ে এসে ঘরে নিজের পছন্দ মতো খাট, বিছানা থেকে আসবাবপত্র সব কিছু কিনে কেটে ওই অপরের ঘরে গুছিয়ে রেখে চলে গেল, আর ফিরল না। নতুন বউ বললে,
কোথায় চলে গিয়েছিলেন ভাই? এলাহাবাদে। তিনি রেল অফিসে চাকরিতে বদলি হয়ে যান। সেইখানেই একটি মেয়েকে দারুণ ভালোবেসেছিলেন। তাদের সঙ্গে বিয়ের কথাবার্তাও সব মৌখিক হয়েছিল। মার কাছে পাকা দেখা ও বিয়ের তারিখ সব জেনে শুনে নিয়ে যখন 15 দিন ছুটির পর ওখানে ফিরে গিয়ে দাদা শুনলেন যে ইতিমধ্যে সেই মেয়েটির সঙ্গে একটি ইঞ্জিনিয়ার পাত্রের বিয়ে কেবল স্থির করেননি তার মামা মামি, পাকা দেখা হবে তার পরের দিন। এই খবর পেয়ে বর্দার মনে এত আঘাত লাগে যে সেই মেয়েটির পাকা দেখার দিনই ভোরে বিষ খেয়ে আত্মহত্যা করেন। নতুন বইয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। আঁচল দিয়ে মুছতে মুছতে ফুঁপিয়ে ওঠে। নেলি বলে, আরে তুমি কাঁদছো কেন? শোনো আগে সবটা। তারপর থেকে প্রায় 5 বছর হতে চলল আমরা ওই ঘরে আর কাউকে শুতে দিই না। যেমন বর্দার নিজেও হাতে জিনিসপত্র সাজিয়ে গিয়েছিলেন ঠিক তেমনি আছে। লগ্নের ওই বিখ্যাত কস্তুরী আতর ছিল তার খুব প্রিয়। দাদা যখনই কারো বিয়ে তাতে নিমন্ত্রণ খেতে যেতেন একটু আতর রুমালে ঢেলে মুখটা রুমাল দিয়ে মুছতে মুছতে বেরিয়ে যেতেন। তার সেই ব্যবহার করা আতরের শিশি তেমনি ঘরে রাখা আছে। সেই থেকে কেউ আর তাতে হাত দেয়নি। এই বলে একটু থেমে আবার বলে, এদিকে এক কাণ্ড। আশপাশের বাড়ির লোকেরা মাঝে মাঝে মাকে ডেকে বলেন ঠিক দাদার মতো ছায়ামূর্তিকে নাকি গভীর রাতে ওই বেদির উপর শুয়ে থাকতে তারা দেখেছেন। তাই তুমি ভূতের কথা মুখে উচ্চারণ করতে আমি তোমার মুখে হাত চাপা দিয়েছিলাম। সত্যি ওরা দেখেছেন তাকে আসতে এখানে? নতুন বউ জিজ্ঞেস করে। তোমরা কোনোদিন দেখোনি? আতঙ্কে যেন কেঁপে ওঠে ওর গলা। মিথ্যে বলবো না ভাই, আমরা কেউ একদিনের জন্যও দেখিনি। তবে দাদা একদিন গরমকালে ছাদে শুতে গিয়ে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জ্ঞান হতে বললে হ্যাঁ, একেবারে স্পষ্ট দেখেছে সেই মূর্তি, সেই চেহারা, কিন্তু সেই একদিন। তারপর থেকে অবশ্য একলা কখনো ছাদে রাতে যায় না। এই বলে চুপ করতেই নেলি দেখে নতুন বইয়ের মুখটা যেন অসুস্থ রুগীর মতো দেখাচ্ছে, হাতটাও থরথর করে কাঁপছে। নেলির হাতের ওপর নতুন বইয়ের হাতটা রাখা ছিল। সে তাই বলে ওঠে, ও কি বৌদি, তোমার শরীর খারাপ লাগছে নাকি? শুয়ে পড়ো শুয়ে পড়ো, ওসব আলোচনা এখন থাক। আমি এই জন্যই বারণ করেছিলাম, এই শুভ দিনে এসব অলক্ষণে কাহিনী শুনতে নেই। কিছুক্ষণ পরে আবার কণ্ঠে জোর পায় নতুন বউ, বলে, কিন্তু তোমার যে কোনো বড় দাদা ছিল বা এইভাবে মারা গিয়েছেন সে কথা তো আমরা কেউ জানতুম না। ও কথাটা আমরা জানতে দিইনি ইচ্ছে করে। অনেক জায়গায় আমার ছোটদার বিয়ে ভেঙে গিয়েছে ওই শুনে, তাই। আচ্ছা ভাই, তোমার ছোটদার এ বিয়েতে মত ছিল কি? নেনি বলে, ছোটদার ওইসবের বালাই নেই। ও সেকেলে মেজাজের লোক, বলে মা নিজে যাকে দেখে ঠিক করবেন তাকেই বিয়ে করব। কথাটা আবার অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায় নতুন বউ, বলে, আচ্ছা ভাই, তোমার বড়দা যে মেয়েটিকে অত ভালোবাসতো আগে জানতে না তোমরা? নেলি বললে, এতটা যে সত্যি জানতুম না। সে কি সাধারণ ভালোবাসা! আমি একদিন দাদাকে অন্য মেয়ে দেখার কথা বলতে গিয়েছিলাম। সে তখন কি বললে জানো? যাকে ভালোবেসেছি তারই সঙ্গে জীবনে ফুলসজ্জা হবে। কি নিষ্ঠুর! বলে বুকটা চেপে ধরে নতুন বউ বিছানায় লুটিয়ে পড়ল। তারপর চোখের জল মুছতে মুছতে বললে, কেন এ কথাটা আমায় শোনালে ভাই? তোমার মন যে এত নরম তা জানতুম না বৌদি। কোথাকার কে একটা মেয়ে, তার প্রেমের কাহিনী শুনে মানুষ এত কাঁদে? চুপ করো চুপ করো। মা উঠে পড়েছেন। লোকজনও সব উঠতে আরম্ভ করেছে। চোখ মুছে উঠে বসলে বটে নতুন বউ, কিন্তু সারা দিন ধরে কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। ভালো কিছু খেলে না, নামে মাত্র বসলো শুধু। কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। কেউ রসিকতা করলে হাসে না, শুধু যেন কি চিন্তা করে। ফুলসজ্জা হবে রাত্রি 1:30টায়। সে সময়টা নাকি খুব ভালো, পঞ্জিকা দেখে পুরোহিত মশাই বলে দিয়েছেন। নেলি ঠাট্টা করে বৌদির গায়ে ঠেলা দিয়ে বলে, ভালোই হলো তোমাদের, এত রাত পর্যন্ত জেগে কে আর আড়ি পাততে যাবে? তার উত্তরে কিছু না বলে চুপ করে যায় নতুন বউ। এদিকে বউ ভাতের হাঙ্গামা চুকতে চুকতেই রাত্রি 12:30। কুটুম্বরা সব বিদায় নিয়ে চলে যেতে যেতেও প্রায় 1:30টাই হলো। নেলি দাদার খাট বিছানাটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে বৌদিকে নিতে এসে ঘর শূন্য, বৌদি নেই। বৌদি বৌদি, মা বৌদি কোথায় গেল বলে সে মাকে জিজ্ঞেস করলে। তিনি কণ্ঠে এক প্রকার সন্দিগ্ধ সুর টেনে বললেন, ও মা,
নতুন বউ এত লোকের মধ্যে গেল কোথায়? বউয়ের ঘরে যে 2-3 জন মেয়ে ছিল তারা অঘরে সেখানে ঘুমোচ্ছে, কাজেই কাকে জিজ্ঞেস করবে? নেলির বুকের মধ্যেটা ধড়াস করে কেঁপে উঠল। এ ঘর ও ঘর দেখেই সে ছুটল ছাদের দিকে। কয়েকটা সিঁড়ি উঠেই ছাদের দরজাটা খোলা হাট করা দেখেই আপাত মস্তক তার রাগে রি করতে থাকে। কি অবাধ্য বউ! এত করে সব কিছু বলে বুঝিয়ে সুঝিয়ে নিষেধ করে দিলুম ওপরে না আসতে, এক্ষুনি ফুলসজ্জা হবে, এই শুভক্ষণে কিনা এবার ছেড়ে কথা কইব না, হোক নতুন বউ। কিন্তু ছাদে পা দিয়েই আঁতকে উঠে নেলি। দেখে নতুন বউ এবার ছাদে নয়, একেবারে বড়দার ঘরে ঢুকে দেয়ালে টাঙানো তার বড় ফটোটার সামনে দাঁড়িয়ে আছে, আর নিঃশব্দে তার 2 চোখে ধারা বইছে। এ কি বৌদি, তুমি এ ঘরে এসে একা একা কাঁদছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছে, না বাড়ির লোকেরা সব চলে গেছে বলে মন কেমন করছে? কোনো জবাব না দিয়ে আরও ফুঁপিয়ে কেঁদে ওঠে নতুন বউ। তখন নরম গলায় তার পিঠে হাত রেখে নেলি বলে, তোমায় এত করে নিষেধ করেছিলুম এ ঘরে ঢুকতে, সেই আজকের দিনে এই শুভক্ষণে এখানে এলে? তোমার মনে যদি কিছু হয়ে থাকে আমায় বলতেই পারতে। ছি, চোখের জল আজকে ফেলতে আছে, মুছে ফেলো। চলো তাড়াতাড়ি, সবাই বসে রয়েছে ফুলসজ্জা করানোর জন্য। না, আমি যাব না। সে কি, ফুলসজ্জা হবে যে এক্ষুনি? ফুলসজ্জা আমার হয়ে গেছে কাল, আর হবে না। হ্যাঁ, কি বলছো আবল তাবল? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আর তুমি আমার মাথা খারাপ করে দিয়েছো, বলে ছোট মেয়ের মতো ডুকরে কেঁদে উঠল। তুমি যদি না বলতে আমি জানতেও পারতুম না যে তোমার বড় দাদা আত্মহত্যা করেছিলেন, যার জন্যে সেই হতভাগিনী। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! কি বলছো তুমি? এই যে বিশ্বাস করা যায় না। বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে থাকে নেলি তার মুখের দিকে। হ্যাঁ ভাই, হ্যাঁ বিশ্বাস করো ভাই। এলাহাবাদে আমার মামাও তখন চাকরি করতেন। তার কাছে আমাকে মা পাঠিয়ে দিয়েছিলেন যাতে বিয়ের একটা কিছু ব্যবস্থা করে দেন। ছুটি ছটার দিনে তোমার বড়দা আমার মামার বাসায় তাস খেলতে আসতেন, সেখানেই আমার সঙ্গে তার আলাপ পরিচয় হয়। মামা তাকে কথা দিয়ে তারপর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন সত্যি। তিনি যখন ছুটি নিয়ে কলকাতায় এসে তার বিয়ের সব জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত, সেই সময় মামার পিস শ্বশুরের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার 1000 টাকা মাইনে পায়। হঠাৎ এলাহাবাদে বেড়াতে এসে আমায় দেখে তার খুব পছন্দ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বিয়ের দিন তার সঙ্গে স্থির করে ফেললেন মামা। ওখান থেকে চলে যাবার আগেই পাকা দেখাটা সেরে যাবার জন্যে মামাই তাদের অনুরোধ করলে তারা রাজি হয়ে যান। ঠিক যেদিন আমার সকালে পাকা দেখা, সেই দিনই ভোরে আত্মহত্যা করেন তিনি। তিনি লিখে গিয়েছিলেন একটা ছোট্ট চিঠি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মামার নামটি তাতে লেখা ছিল বিশেষ করে। পাকা দেখা ঠিক আগের মুহূর্তে পুলিশ সেই চিঠি নিয়ে এসে মামার কাছে হাজির। নানা রকমের জেরা। তখন মামা বলতে বাধ্য হলেন যে তিনি আসতেন যেতেন সে বাড়িতে, এবং আমার সঙ্গে তার বিয়ের কথা এমনি হয়েছিল, তবে পাকাপাকি কিছু হয়নি। কিন্তু পাত্রপক্ষ এইসব দেখে শুনে তখনই পাকা দেখা নাকচ করে দিয়ে স্পষ্টই বললেন, যে মেয়ের জন্য একটা মানুষ আত্মহত্যা করতে পারে তার সঙ্গে কিছু প্রেম ভালোবাসা নিশ্চয়ই ছিল, আর থাক বা না থাক সেই দাগি মেয়েকে ঘরের বউ করতে পারবো না। এই বলে একটু থেমে আবার শুরু করলে সে। এদিকে এলাহাবাদে বাঙালি মহলে এই নিয়ে বেশ একটা ঘোট শুরু হয়ে গেল। আমি আর লজ্জায় কারো কাছে মুখ দেখাতে পারি না। এরপর মামা আরও 2-4টে সম্বন্ধ জোগাড় করেছিলেন, সব একে একে ভেঙে যেতে থাকে। তখন আবার আমাকে মার কাছে দেশে তিনি পাঠিয়ে দেন। বলেন ঘুণাক্ষরে না এসব কথা দেশের কেউ জানতে পারে, তাহলে আর বিয়ে হবে না। তারপর থেকে এই 4-5 বছর ধরে অনেক চেষ্টা করার পর মায়ের মামাতো দেওরের এক বিবাহ আপিস থেকে এই সম্বন্ধটা মাকে পাঠিয়ে দেয়। নেলি অবাক হয়ে শুনছিল। ওকে থামতে দেখে বললে, তারপর? নতুন বউ আবার ফুপিয়ে কেঁদে উঠল। তিনি এত ভালোবাসতেন বলেই বোধ হয় এমনি করে তার ঘরেই আবার টেনে এনেছেন। ছি ছি, ওসব বলতে নেই ভাই, আজ শুভ দিনে। চোখের জল মুছতে মুছতে নতুন বউ বলে, একটা কথা কাউকে বলিনি। শুভদৃষ্টির সময় তোমার দাদার চোখের দিকে তাকাতে গিয়ে আমি শিউরে উঠেছিলুম ভয়ে।
তোমার দাদার মুখের বদলে হঠাৎ মনে হলো যেন আমি দেখছি তোমার বড়দাকে। কি বলছো? এই দেখো, আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। মাল্লা বদল করার সময়ও একই দৃশ্য। তোমার দাদার গলায় মালা দিতে গিয়ে দেখি আগেই তোমার বড়দা যেন তার গলাটা সামনে বাড়িয়ে দিলেন। মালাটা তাই তোমার দাদার গলায় না পড়ে বুকের ওপর পড়ে গেল। কি বলছো? এসব তো শুনিনি। শুভদৃষ্টি হয়েছিল চাদরের তলায়, পাড়াগায়ে আলোয় তেমন জোর ছিল না, তাই অনেকেই ভাবলে একেবারে উপোস করে না খেয়ে রয়েছি বলেই হঠাৎ মাথাটা ঘুরে গেছে, চোখে অন্ধকার দেখেছি। মাকে সবাই এর জন্য তিরস্কার করতে লাগলো। আজকাল সবাই বিয়ের আগে দুধ সন্দেশ খেয়ে নেয়, এখন কি সেই আগেকার কাল আছে? কিন্তু আমি জানতুম এর আসল কারণটা কোথায়। কাউকে সে কথা মুখ ফুটে বলিনি, জানতেও দিইনি। তোমার দাদা হয়তো লক্ষ্য করে থাকবেন। বলতে বলতে আবার চোখের জল মুছে নতুন বউ। তারপর ননদকে বলে, ওই যে আতরের গন্ধ বলছো, কাল যে আমার গায়ে পেয়েছিলে, সে তোমার বড়দা নিশ্চয়ই দিয়েছিল। চমকে উঠে নেলি বললে, কই, সে কথা তো তুমি কাল বলনি। তুমি বললে মুখের দিকে তাকাওনি। কাল রাত্রি মুখ দেখতে আমরা বারণ করে দিয়েছি বলে। সত্যি বলছি ভাই, চোখে যেন তখন ঘুমের ঘোর লেগেছিল, তার ওপর অন্ধকার ঘুটঘুট করছিল ছাদটায়। তুমি যখন সন্দেহ প্রকাশ করেছিলে তোমার দাদা কখনো এমন কাজ করতে পারে না, তখনও এটা আমার মাথায় আসেনি। ভাবলাম তোমার দাদা সেটা গোপন করতে চায় তোমাদের কাছে, আমি সেটা ফাঁস করে দিই কেন, তাই চেপে গিয়েছিলাম। কিন্তু আমি যেই তোমার মুখ থেকে তোমার বড়দার মৃত্যুর কাহিনী শুনলাম, তখন আর আমার সন্দেহ রইল না। সেই তাহলে ফুলসজ্জা করেছে কাল আমার সঙ্গে চুপি চুপি। ওদিকে বিয়ের দিনে শুভদৃষ্টি, মালা বদল সকলের আড়ালে তার সঙ্গে আমার হয়ে গেছে। তাই যে আমার জন্য ঘর সাজিয়ে রেখেছিল, সেই আমাকে তারই ঘরে নিয়ে এসেছে বলে কাঁদছি তার কাছে। বলছি আমায় ক্ষমা করো, আমি বিশ্বাসঘাতিনী নই, আমি গরিব দুঃখীর মেয়ে, মামার আশ্রিত, মামার গলগ্রহ ছিলাম, তাই সেদিন মামার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি। এই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। বলতে বলতে বিছানার ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগলো ফুলে ফুলে। নেলি এরপরে কি করা উচিত ভেবে না পেয়ে দাদার কাছে নেমে গেল। তারপর তাকে ওপরে ডেকে এনে নতুন বউ যা যা বলেছে সব নিবেদন করলে। আচ্ছা দাদা, সত্যি কি মালা বদল করার সময় মালাটা তোমার গলায় না দিয়ে বুকের ওপর ফেলে দিয়েছিল বৌদি? আর শুভদৃষ্টির সময় চোখ চেয়েই শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলেছিল? হ্যাঁ রে, যা শুনেছিস সবই সত্যি। নেলি এবার ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে, কি হবে দাদা? বৌদি বলছে তার অশরীরী আত্মা যখন রয়েছে এখানে, তোমরাও দেখেছ, তখন তার সঙ্গেই আমার বিয়ে হয়ে গেছে। বিধবা যেমন স্বামীর ঘর করে, আমি তেমনিভাবে এই ঘরে থাকব, তোমরা যদি তাড়িয়ে না দাও। সে কি করে সম্ভব দাদা? আর লোকজনের কাছে আমরাই বা কি কৈফিয়ত দেব? তুমি নিজে ওকে একটু বোঝাতে চেষ্টা করো, দেখো যদি মত বদলাতে পারো। দাদাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নেলি বললে, ভূতে ধরেনি তো বৌদিকে? নইলে এমন অসম্ভব কথা কেউ কখনো শুনেছে? বলে কাল রাত্রে আমার ফুলসজ্জা হয়ে গেছে, আদরের গন্ধ দিয়ে সে কথা জানিয়ে দিয়ে গেছে সে। এই পাগলামি ছাড়া আর কি? না রে, দাদা বলে নেলিকে, এ সত্যি। অতৃপ্ত কামনা নিয়ে যারা মরে তারা এইভাবে আসে আবার তাদের কামনা চরিতার্থ করতে। আমি ঠিক এই রকম দু একটি ঘটনা ও দেশে দু একজন মনীষীর লেখা বইতে পড়েছি, একেবারে খাঁটি সত্যি প্রত্যক্ষ বিবরণ। এইভাবে অশরীরী আত্মার সঙ্গে মেয়েটি স্বামী স্ত্রীর মতো বেশ সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করতে থাকে। কি বলছো দাদা? হ্যাঁ রে, যা বলছি সত্যি। তোকে ন্যাশনাল লাইব্রেরি থেকে সে বইটা এনে পড়াতে পারি, একেবারে নাম ধাম বিবরণ সব কিছু দেয়া আছে। তুই পড়লে আশ্চর্য হয়ে যাবি। একেবারে হুবহু জ্যান্ত মানুষের মতো তারা আসে যায়, খায় দায় শোয়, এমনকি মশারি তুলে বিছানা থেকে বেরিয়ে যায়। নেলির গলা কেঁপে ওঠে, বলে ওই আতর বৌদির গায়ে কেমন করে এলো? ওকে ডেকে এনে ছাদে ওই বেদির ওপর ওর কোলে মাথা দিয়ে শুয়েছিল। যা বলছে ও সবই তাহলে সত্যি, তুমি বিশ্বাস করো? হ্যাঁ রে হ্যাঁ, বিশেষ করে ওর যখন বিশ্বাস, আমাদের বাধা দেওয়া উচিত নয়, উনি থাকুন আমাদের বৌদি হয়ে। নেলি বলে, মাকে আমি এসব বলতে পারবো না, তুমি নিজে গিয়ে বুঝিয়ে বলো দাদা। আচ্ছা আমি বলছি, তোকে ভাবতে হবে না কিছু,
বলে মার ঘরে গিয়ে সব বুঝিয়ে বললে। বললে, মা, এমন অঘটন কত ঘটছে এই বিপুল পৃথিবীতে, আমরা তার কতটুকু খবর রাখি। ভালোই হলো তোমার বড় বউ আজ তোমার ঘরে এলো, দুঃখ কিসের? বিয়ের পর যদি হঠাৎ দাদার মৃত্যু হতো তাহলে? যার জন্য দাদা এত আগ্রহ করে ঘর সাজিয়ে রেখেছিল সেই বউই আজ তোমার ঘরে এলো, এর চেয়ে আনন্দের আর কি আছে মা? তুমি যদি তাকে বৌদি বলে মনে করতে পারো তার চেয়ে বেশি আর কিছু আমি চাই না রে। ছোট বউ না হয়ে সে আজ থেকে আমার বড় বউ হয়েছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের প্রিয়জনদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দিন। নমস্কার।